আমার পাশের ফ্ল্যাটের রোকসানা ভাবি যখন তখন টাকা ওড়ায়, আমি শুধু অবাক হয়ে দেখি আর শুনি। বিগত 3 বছর ধরে আমরা ভাড়াটিয়া হিসাবে পাশাপাশি বাস করছি। সেই শুরু থেকেই দেখে আসছি ওনার এমন স্বভাব। আরে টাকা ইনকাম করে ভালো কথা, তাই বলে এভাবে বেহিসাবি খরচ করতে হবে? উনি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। ফ্যামিলি বলতে হাজবেন্ড আর ওনার 2 ছেলে, দুজনই হাই স্কুলে পড়ে। বড়টা ক্লাস 10-এ আর ছোটটা ক্লাস 7-এ। সেদিন অনলাইনে একটা শাড়ি দেখলাম, শাড়ির ডিজাইনে আমার চোখ আটকে গেল। ভাবিকে ডেকে জিজ্ঞেস করলাম, সামনেই তো পয়লা বৈশাখ, কিনবেন নাকি ভাবি? চলেন দুজনে 2টা অর্ডার করি। শাড়ি দেখে উনিও স্বীকার করলেন শাড়িটা আসলে অনেক সুন্দর, কিন্তু কিনতে রাজি হলেন না। বললেন টাকার সমস্যা। কথাটা মানতে কষ্ট হলেও বিশ্বাস করলাম, কেননা ওনার মুখে মিথ্যা কথা শুনিনি কখনো। রোকসানা ভাবি বড় ঘরের মেয়ে শুনেছি, মানে উচ্চবিত্ত পরিবারের মেয়ে। পরিবারের অমতে ভালোবেসে রাসেল ভাইকে বিয়ে করেছে। রাসেল ভাই একটা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। খুব হিসাব নিকাশ করে চলে দুজন, কিন্তু মাঝে মাঝে দেখি হিসাবের বাইরেও টাকা খরচ করে। এই তো কিছুদিন আগেও দেখলাম 4 বছরের মেয়ের জন্য একটা ফ্রক কিনে এনেছে। আমাকে ডেকে জিজ্ঞেস করলো কেমন হয়েছে। আমি জামাটার গেট আপ দেখে বুঝলাম দাম বেশ ভালোই হবে। ভালো মন্দ কিছু না বলেই জিজ্ঞেস করলাম, ভাবি কার জন্য কিনেছেন? আপনার ছেলেরা তো আর ফ্রক পরে না। উনি মুচকি হেসে ভেতরে চলে গেলেন। পরের দিন ছাদে দেখি রোকসানা ভাবির কাজের বুয়ার মেয়েটা সেই ফ্রক পরে খেলছে। কিছুটা অবাক হলাম, বুঝতে পারলাম নিজের জন্য শাড়ি কিনতে কেন টাকার সংকট পড়েছে। প্রতি মাসে বেতন পেয়ে ওনার মায়ের জন্য টাকা পাঠায়। একমাত্র মায়ের সাথেই তার যোগাযোগ আছে, ভাই বোনদের সাথে কোনো সম্পর্ক নেই। অথচ ওনার মায়ের তেমন টাকার প্রয়োজন হয় না, তবুও মাকে টাকা দিতে ওনার নাকি ভালো লাগে। গত মাসেও শাশুড়ির চিকিৎসা বাবদ টাকা পাঠিয়েছে। রাসেল ভাইও দেয়, কিন্তু উপযাজক হয়ে উনিও দেয়। এ পর্যন্ত হলেও মানা যায়। এই শুক্রবারে দেখি আর এক কাণ্ড। সকাল সকাল ভাবির বাসা থেকে রান্নাবান্নার বেশ ঘ্রাণ পাচ্ছি। প্রতি শুক্রবারই অবশ্য এমনটা হয়। সপ্তাহের এই একটা দিনই মূলত ওনার বাসায় একটু ভালো মন্দ রান্না হয়। তাছাড়া তো আর সময় নেই তার। দরজার বাইরে বেশ হইচই শুনতে পাচ্ছি। দরজাটা একটু ফাঁকা করতে দেখি ফকির মিসকিনের মেলা। 10-12 জন হবে। তাদের আপ্যায়নের জন্য রাসেল ভাই রাস্তা থেকে ধরে এনেছে। স্ত্রীর এসব পাগলামিতে স্বামীও বেশ সায় দেয় দেখছি। এসব আদিক্ষেতা দেখতে আমার আর ভালো লাগে না, অতিষ্ঠ হয়ে গেছি আমি। খাওয়া দাওয়ার শেষে ফকির মিসকিনগুলো দুহাত তুলে মোনাজাত করে চলে গেল। আমি তখনও ঠায় দাঁড়িয়ে। দুপুরে খাওয়ার আগে আমার বাসাতেও খাবার পাঠিয়েছে রোকসানা ভাবি। দেখলাম 4-5টা আইটেম। জাস্ট খিচুড়ি বা বিরিয়ানি করলেও পারত, অযথা ঝামেলা বাড়িয়েছে। আমি আর কিছু না ভেবে খেতে শুরু করলাম। রাতে শুতে যাব এমন সময় কান্নার শব্দ ভেসে আসলো কানে। একটু গভীরভাবে কান পেতে শুনলাম, ওটা রোকসানা ভাবির কণ্ঠ। এত রাতে ভাবির কান্না শুনে আমরা ছুটে গেলাম ওনার বাসায়। গিয়ে দেখি ভাবি পাগলের মতো কাঁদছে। কারণ জানতে চাইলাম, বলল ছোট ছেলেটার শরীরটা বেশি ভালো যাচ্ছিল না বেশ কয়েক মাস যাবত। এতদিন শুনেছি শুধু মাথা ব্যথা, কিছুদিন ধরে মাথা ব্যথার সাথে বমিও হয়। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে আজকে জানতে পেরেছে ওর মস্তিষ্কে ব্রেন টিউমার ধরা পড়েছে। কথাটা শুনে আকস্মিকভাবে আহত হলাম। আমি ভাবির পাশে বসে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। ভাবিদের এখন একটাই সমস্যা, সেটা টাকার। অপারেশনে যে পরিমাণ টাকা লাগবে তার পুরোটা ম্যানেজ করা তাদের জন্য বেশ কষ্টসাধ্য হবে। ওনাদের সাথে মিশে এতদিনে যা বুঝেছি, ওনারা ধার দেনা করে চলতে পছন্দ করে না। কারো কাছে সাহায্যের জন্য হাত পাতা তো দূরের কথা। ভাই ভাবি দুজনেই বেশ দিশেহারা হয়ে পড়েছে। কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এমত অবস্থায় আমরাও চাইলাম কিছু টাকা দিয়ে সাহায্য করতে। ভাবি রাজি হলেন না। কিছুদিনের মধ্যে ভাবির চেহারা বদলে গেছে, একেবারে বিষণ্ণ আর মরা মরা লাগে। চেহারায় কোনো লাবণ্যতা নেই। চোখ দেখলেই বোঝা যায় দিনরাত চোখের পানি ফেলে। পরের দিনই ভাবিরা ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি করালেন। বাসাটা কেমন নীরব আর নিস্তেজ লাগছে। সন্ধ্যার পর হঠাৎ কলিং বেলের আওয়াজ পেলাম। দরজা খুলতে দেখলাম বেশ লম্বা আর কালো মতো দেখতে একটা লোক দাঁড়িয়ে। কাকে চাই জিজ্ঞেস করতে বলল রোকসানা ভাবিদের সাথে দেখা করতে এসেছে। একজন আগন্তুককে ঘরে আসতে বলতেও দ্বিধাবোধ হচ্ছে, তবুও ডেকে ড্রয়িং রুমে বসালাম। কারণ আমার হাজবেন্ড আবিদ বাসায় ছিল। ভাবির সাথে তার সম্পর্ক কি তা জানতে চাইলে উনি বললেন রোকসানা ভাবি ওনার বোন হন। কিন্তু আমি যতটুকু জানি রোকসানা ভাবির ভাই বোনদের সাথে কোনো যোগাযোগ নেই দীর্ঘদিন। সুতরাং উনি যে মিথ্যা বলছেন এটা আমি বুঝে ফেললাম। ওনার মতলব জানতে আরো কিছু প্রশ্ন করলাম। উনি ঠিকঠাক বলতে চাচ্ছিলেন না। এক পর্যায়ে বলা শুরু করলেন,
বছর 5 আগে রোকসানা ভাবির সাথে তার পরিচয় হয়। ভাবির স্কুলের সামনে ওনার একটা দোকান ছিল। দুর্ঘটনাবশত হঠাৎ একদিন আগুন লেগে দোকানটা পুড়ে ছাই হয়ে যায়। লোকটার অবস্থা তখন বেগতিক। এরপর এই রোকসানা ভাবি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তার বেতন থেকে 1010 টাকা লোকটার হাতে গুঁজে দিয়ে বলেছিলেন, এটা দিয়ে আবার শুরু করেন ভাই। লোকটা ভাবির সেই উপকারের কথা ভুলে যায়নি। আজ তাই তার ছেলের অসুখের কথা শুনে ছুটে এসেছে। শুধু তাই না, তার এক টুকরো জমি বন্ধক রেখে কিছু টাকাও নিয়ে এসেছে। কথাগুলো শুনে ক্ষণিকের জন্য আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার চোখের কোণে পানি জমে গেছে। আমি লোকটাকে হাসপাতালের ঠিকানা লিখে দিলাম। উনি চলে গেলেন। ভাবিকে ফোন করে জানতে পারলাম, রাসেল ভাই গত 2 মাস যাবৎ যে লোকের জন্য ব্যাংকে ঘোরাঘুরি করছিল, শেষমেশ ব্যাংক সেটা অ্যাকসেপ্ট করেছে। সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানালাম। আগামীকাল রাত 8টায় ভাবির ছেলের মাথায় অস্ত্রোপচার হবে। আমি আগের রাতে একটুও ঘুমাতে পারিনি। শুধু ভেবেছি, যদি তারপরও ছেলেটা সুস্থ না হয়। এত চিন্তার ভিড়েও আমার অস্থির মনে উদয় হলো, ভালো মানুষদের কাজের প্রতিদান কখনো খারাপ কিছু হতে পারে না। এটা সৃষ্টিকর্তার এক অপূর্ব লীলা। 7 দিন পর আজ রোকসানা ভাবির হাসি খুশি ছেলেটিকে দেখে আবারও আমার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।